নমস্কার বন্ধুরা। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো, যা না জানলে আপনার সারা জীবনের সেভিংস এক মুহূর্তে লস হয়ে যেতে পারে। আচ্ছা বলুন তো, কখনো কি এমন হয়েছে যে আপনি বছরের পর বছর মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, কিন্তু যখন টাকা তুললেন, দেখলেন আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকেও কম টাকা পেয়েছেন? ভয়ঙ্কর ব্যাপার, তাই না? অথবা আরেকটা কমন সিনারিও, আপনি এমার্জেন্সিতে টাকা তুললেন, কিন্তু পরে বুঝলেন যে অল্প কিছু দিনের অপেক্ষা করলে আপনি আরও 10 থেকে 15% বেশি রিটার্ন পেতেন। আজকের এই ভিডিওতে আমরা জানাবো মিউচুয়াল ফান্ড থেকে টাকা তোলার পারফেক্ট টাইমিং কী, কিভাবে সঠিক রিডেম্পশন স্ট্র্যাটেজি তৈরি করবেন এবং কোন ফ্যাটাল মিস্টেকগুলো থেকে এড়িয়ে চলবেন, যা আপনার ফিনান্সিয়াল ফিউচার নষ্ট করে দিতে পারে। আমরা জানব মিউচুয়াল ফান্ডে রিডেম্পশনের মূল নীতি, মার্কেট টাইমিং এবং রিডেম্পশন, ইমার্জেন্সি ফান্ড বনাম মিউচুয়াল ফান্ড, রিডেম্পশনের ট্যাক্স ইমপ্লিকেশন, সবথেকে কমন রিডেম্পশনের মিস্টেক্স। শুরু করার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি এমন একটা সিক্রেট টিপ শেয়ার করব যা আপনাকে রিডেম্পশনের সময় মিনিমাম 20%-এর বেশি রিটার্ন নিশ্চিত করতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। আমার এক বন্ধু রাহুল আইটি সেক্টরে কাজ করে। 2 বছর আগে সে 5 লাখ টাকা একটা ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিল। যখন মার্কেট একটু ড্রপ করলো, ভয় পেয়ে সেসব টাকা তুলে ফেললো। সেই মোমেন্টে সে লস নিয়ে বেরিয়ে গেল। আজ দেখা গেল যদি সে আরও 3 মাস ওয়েট করত, তাহলে তার ইনভেস্টমেন্ট 20% বেশি হয়ে যেত। মিউচুয়াল ফান্ড রিডেম্পশনের প্রথম রুল হলো প্যানিক সেল করবেন না। কিন্তু সেটা ছাড়াও কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে যা আপনাকে জানতে হবে। প্রথমত এনএভিটা কি? এনএভি হলো নেট অ্যাসেট ভ্যালু। এটি আপনার ফান্ডের প্রতিটি ইউনিটের মূল্য। যখন আপনি রিডিম করেন, আপনি সেই দিনের এনএভি হিসেবে টাকা পান। দ্বিতীয়ত এক্সিট লোড কি? সহজ ভাষায় এটি হলো একটা পেনাল্টি যা আপনাকে দিতে হয় যদি আপনি ফান্ড থেকে তাড়াতাড়ি বের হয়ে যান। বেশিরভাগ ইকুইটি ফান্ডসে 1 বছরের আগে টাকা তুললে প্রায় 1% এক্সিট লোড দিতে হয়, কিন্তু ডেট ফান্ডে এটা কমতেও পারে 3 মাসে। অনেকেই বিশ্বাস করে যে যে কোনো সময় টাকা তোলা যায়। হ্যাঁ, আপনি যে কোনো সময় টাকা তুলতে পারেন, কিন্তু প্রশ্ন হলো এটা কি প্রফিটেবল হবে? আসলে সাকসেসফুল রিডেম্পশনের জন্য 3টি ফ্যাক্টর আছে: আপনার ইনভেস্টমেন্টের উদ্দেশ্য, মার্কেট কন্ডিশন, আপনার ফিনান্সিয়াল নিড। আমি দেখেছি অনেকে মিউচুয়াল ফান্ড থেকে টাকা এটিএম থেকে আমি দেখেছি অনেকে মিউচুয়াল ফান্ড থেকে টাকা এটিএম থেকে তোলার মতো তুলে নেয়। এটি ঠিক নয়। প্রত্যেকবার আপনি টাকা তুললে আপনি কম্পাউন্ড গ্রোথে বঞ্চিত হবেন। আচ্ছা, তাহলে প্রশ্ন আসে, মার্কেট কন্ডিশন আর রিডেম্পশনের সম্পর্ক কি? চলুন সেটা দেখি। আপনি কি শেয়ার মার্কেট বা ক্রিপ্টো মার্কেটের খবর ফলো করেন? আশা করছি করেন না, কারণ দৈনিক খবর দেখে ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া সবথেকে বড় মিস্টেক। আমি আপনাকে একটা সিরিয়াস কোশ্চেন জিজ্ঞাসা করছি, আপনি কি পারফেক্ট মার্কেট টাইমিং গেস করতে পারবেন? আমি করতে পারি না, ওয়ারেন বাফেটও পারে না। কিন্তু আমরা কি করতে পারি? আমরা ট্রেন্ডস দেখতে পারি এবং সেই অনুযায়ী প্ল্যান করতে পারি। সাধারণত আইডিয়াল রিডেম্পশনের স্ট্র্যাটেজি হলো বুল মার্কেটে, যখন মার্কেট ওপরে ওঠে। এই সময় প্রফিট বুকিং করা ভালো। আপনি যদি 20% বা তার বেশি রিটার্ন পেয়ে থাকেন, আপনি আপনার কিছু ইনভেস্টমেন্ট রিডিম করতে পারেন। আরে ভাই,
এটা তো কমন সেন্স, কিন্তু এতজন কেন প্রফিট বুক করতে পারে না? বিয়ার মার্কেটে এই সময় প্যানিক সেল করবেন না, বরং যদি লং টার্ম গোল থাকে আরও ইনভেস্ট করুন। সাইডওয়াইজ মার্কেটে যখন মার্কেট ফ্ল্যাট থাকে, এসআইপি চালিয়ে যাওয়া এবং ধৈর্য ধরার সময়। মার্কেটের টাইমিং আর একটা মজার উদাহরণ দিই। মনে করুন আপনি একটা সমুদ্র পাড়ের দোকানে গেলেন, জোয়ারের সময় জিনিস কিনলেন দামি দামে, আবার ভাটার সময় বেচতে গেলেন। এখন বলুন, আপনি প্রফিট পাবেন নাকি লস? ঠিক তেমনি আপনি যদি বুল মার্কেটে কেনেন আর বিয়ার মার্কেটে বেচেন, তাহলে গ্যারেন্টেড লস নেবেন। আসলে মার্কেট টাইমিংয়ের চেয়েও বড় কথা হলো আপনার নিজের ফিনান্সিয়াল নিডস। তাই ইমার্জেন্সি ফান্ডের কনসেপ্ট বোঝা খুবই জরুরি। আমার বোন সুমনা একজন ফ্রিল্যান্সার। গত বছর তার ল্যাপটপ হঠাৎ নষ্ট হয়ে গেল। ওই সময় তার কাছে ক্যাশ ছিল না, তাই সে তার এসআইপি ইনভেস্টমেন্ট থেকে টাকা তুলল। কিন্তু মার্কেট ছিল ডাউন, ফলে সে 15% লস নিয়ে টাকা তুলল। বুঝলেন এখন কেন ইমার্জেন্সি ফান্ড আলাদা করে রাখা উচিত? কখনো আপনার সম্পূর্ণ ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডে রাখবেন না। 6 থেকে 8 মাসের খরচের সমান টাকা একটা লিকুইড ফান্ড বা সেভিংস অ্যাকাউন্টে রাখুন। 40% লং টার্ম ইনভেস্টমেন্ট, 30% শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, 20% এমার্জেন্সি ফান্ড আর 10% কারেন্ট এক্সপেন্সেস। আপনি যদি সঠিকভাবে ইমার্জেন্সি ফান্ড মেনটেন করেন, তাহলে আপনাকে কখনোই খারাপ সময়ে মিউচুয়াল ফান্ডে টাকা তুলতে হবে না। আমি প্রায়ই দেখি যে অনেকে তাদের টাকা ইকুইটিতে ভরে ফেলে, ইমার্জেন্সি ফান্ড নিয়ে ভাবে না। পরে যখন দরকার পড়ে তখন মার্কেট ডাউন থাকলেও টাকা তুলতে বাধ্য হয়। এটা এমন যেন আপনি গরম জল দিয়ে স্নান করার জন্য বালতি ভরে রাখছেন, কিন্তু বাথরুমে যাওয়ার আগেই সেটা ঢেলে ফেলছেন। আরেকটা প্রশ্ন আমি যেটা প্রায়ই পাই, আমি কিভাবে বুঝবো যে আমার ইমার্জেন্সি ফান্ড কত বড় হওয়া উচিত? উত্তর সহজ। যদি আপনি চাকরিজীবী হন এবং স্টেবল ইনকাম থাকে, 6 মাসের খরচ। যদি আপনি ফ্রিল্যান্সার বা ব্যবসায়ী হন, 12 মাসের খরচ। যদি আপনার ফ্যামিলি ডিপেন্ডেন্টস থাকে, আরও 3 মাসের খরচ যোগ করুন। এখন এমন একটা টপিক নিয়ে আলোচনা করা যাক যা আমাদের বেশিরভাগ লোক এড়িয়ে যায়, ট্যাক্স ইমপ্লিকেশন। আমি জানি ট্যাক্স নিয়ে আলোচনা করলে অনেকেরই মাথা ঘুরতে শুরু করে, কিন্তু চিন্তা করবেন না, আমি এটাকে সহজ করে বোঝাবো। আসলে মিউচুয়াল ফান্ডে টাকা তোলার সময় ট্যাক্স ফ্যাক্টর ইগনোরেন্স আপনার 30% পর্যন্ত রিটার্ন কমিয়ে দিতে পারে। মিউচুয়াল ফান্ডে 2 ধরনের ট্যাক্স আছে। ইকুইটি ফান্ডের ট্যাক্স, যেখানে আপনাকে এসটিসিজি মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয়, যেটা যদি আপনারা 1 বছরের মধ্যে যদি আপনারা রিটার্নটিকে তুলে নেন, তাহলে আপনার লাগবে এসটিসিজি। যদি আপনার 1 বছরের বেশি হোল্ড করেন, তাহলে আপনার লাগবে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। ডেট ফান্ডের ট্যাক্স, 3 বছরের কম হোল্ডিং আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী, যা 30% পর্যন্ত হতে পারে। 3 বছরের বেশি হোল্ডিং 20% এলটিসিজি উইথ ইন্ডেক্সেশন বেনিফিট। আচ্ছা, ইন্ডেক্সেশন জিনিসটা কি? সহজভাবে বলি, এটি ইনফ্লেশনের অ্যাডজাস্টমেন্ট। ধরুন আপনি 5 বছর আগে 1 লাখ টাকা ইনভেস্ট করছেন, এখন সেটা হয়ে গেছে প্রায় 1.5 লাখ টাকা, কিন্তু এই 5 বছরে ইনফ্লেশন ছিল 25%। তাহলে আপনার অ্যাডজাস্টেড ইনভেস্টমেন্ট হবে 1,25,000 টাকা। আপনি ট্যাক্স দিবেন 25,000 টাকার ওপরে, পুরো 50,000 টাকার উপরে নয়। ট্যাক্স অপটিমাইজেশনের জন্য প্রো টিপ,
ট্যাক্স কিন্তু ফিনান্সিয়াল ইয়ার বেসড। আপনি যদি ডিসেম্বর মাসে রিডিম করেন, আপনার পাশে 3 মাস আছে টাকা জোগাড় করার জন্য। কিন্তু মার্চের শেষে রিডিম করলে ট্যাক্স দেওয়ার জন্য মাত্র কয়েকদিন সময় পাবেন। ট্যাক্স প্ল্যানিং করা যেন ম্যারাথন দৌড়ের মতো, স্প্রিন্ট দৌড়ের মতো নয়। এবার আসুন সেই সব মিস্টেক দেখি যা আমরা বেশিরভাগ লোকই করে বসি। আমি প্রায় অনেকদিন ধরে মিউচুয়াল ফান্ড নিয়ে ভিডিও বানাচ্ছি। এই সময় আমি দেখেছি বেশিরভাগ লোক একই ধরনের মিস্টেক করে। ইমোশনাল ডিসিশন। মার্কেট পড়ে গেলে ভয়ে সব টাকা তুলে নেয়, আবার মার্কেট উঠলে লোভে আরও বেশি রিটার্নের আশায় টাকা তোলে না। এক্সিট লোড ইগনোর করা। অনেকে এক্সিট লোড ক্যালকুলেট না করেই টাকা তুলে ফেলে, যা তাদের 1 থেকে 2% এক্সট্রা চার্জ দিতে হয়। পার্শিয়াল রিডেমশন না করা। সব টাকা একসাথে তোলার বদলে আপনি পার্শিয়াল অ্যামাউন্ট তুলতে পারেন, এতে আপনার বাকি ইনভেস্টমেন্ট বাড়তে থাকবে। এসডব্লিউপির অপশন ব্যবহার না করা। সিস্টেমিক উইথড্রয়াল প্ল্যান হলো এমন একটা অপশন যেখানে আপনি রেগুলার ইনকাম নিতে পারেন এবং আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টও কম না করে। ফিনান্সিয়াল গোল অনুযায়ী প্ল্যান না করা। আপনার রিডেমশনের প্ল্যান আপনার ফিনান্সিয়াল গোলের সাথে অ্যালাইন হওয়া উচিত। এটা এমন যেন আপনি জিপিএস ছাড়া জার্নি শুরু করছেন আর প্রতি জাংশনে র্যান্ডম ডাইরেকশন নিচ্ছেন। আমি এমন একজন ক্লায়েন্টকে জানি, তিনি তার ছেলের এডুকেশনের জন্য ইনভেস্ট করেছিলেন, কিন্তু যখন মার্কেট 20% উঠল, লোভে পড়ে টাকা না তুলে আরও বেশি রিটার্নের আশা করলেন। পরে মার্কেট 30% পড়ে গেল আর তিনি ছেলের অ্যাডমিশনে ফি দিতে স্ট্রাগল করলেন। এই মিস্টেকগুলো এড়ানোর জন্য আমার সিক্রেট ফর্মুলা হলো গোল। জি ফর গোল বেসড রিডেমশন, ও ফর অপরচুনিটি কস্ট ক্যালকুলেশন, এ ফর অ্যাসেট অ্যালোকেশন রিব্যালেন্সিং, এল ফর লজিক্যাল নট ইমোশনাল ডিসিশন, আর সবশেষে আমার সেই প্রমিসড সিক্রেট টিপ। বন্ধুরা, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে একটা সিক্রেট টিপ শেয়ার করব যা আপনাকে 20% পর্যন্ত বেশি রিটার্ন দিতে পারে। সেটা হলো ট্রিগার বেসড রিডেমশন স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতে আপনি আগেই কিছু স্পেসিফিক ট্রিগার সেট করে রাখবেন। যে কখন আপনি টাকা তুলবেন। রিটার্ন ট্রিগার। যদি আপনার ইনভেস্টমেন্ট 25% বা আপনার টার্গেট রিটার্ন পৌঁছে যায়, তাহলে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্টের পরিমাণে টাকা তুলে ফেলুন, বাকি টাকা রেখে দিন গ্রোথের জন্য। এইভাবে আপনার অরিজিনাল ইনভেস্টমেন্ট সেফ থাকবে এবং বাকি টাকা ফ্রি মানি হিসাবে গ্রো হতে থাকবে। টাইম বেসড ট্রিগার্স। আপনার গোল ডেট থেকে 2 বছরের আগে ধীরে ধীরে ইকুইটি থেকে ডেপ্ট ফান্ডে ট্রান্সফার করতে শুরু করুন। এতে মার্কেট ভলিটিলিটি আপনার মানি প্রোটেক্টেড থাকবে। অ্যাসেট অ্যালোকেশন ট্রিগার। প্রতি বছর একবার আপনার পোর্টফোলিও রিব্যালেন্স করুন। যদি ইকুইটি অ্যালোকেশন বেশি হয়ে যায়, কিছু টাকা রিডিম করে ডেপ্টে নিয়ে যান, বা এর উল্টো। যদি আপনি জানতে চান আপনার এসআইপি কীভাবে আপনাকে রিয়েল কোটিপতি বানাতে পারবে, তাহলে আপনার জন্য একটা ভিডিও রয়েছে। 5,000 টাকা এসআইপি দিয়ে কীভাবে 1 কোটি টাকা বানাবেন। মতো এই পর্যন্তই। আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান। আর হ্যাঁ, আপনি যদি এই ভিডিওর থেকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইনভেস্টমেন্ট করতে থাকুন। ধন্যবাদ।